ফ্রিজ নষ্ট হওয়ার আগে সে নিজে থেকেই সংকেত দেয়। প্রশ্ন হলো আমরা সেটা বুঝতে পারি কিনা। অনেক সময় আমরা বুঝতে পারলেও সেটাকে অবহেলা করে ফেলে রাখি। যেমন এই এলজি কোম্পানির ফ্রিজটি 4-5 দিন ধরে ধীরে ধীরে নর্মালের ঠান্ডা কমছিল, বিষয়টা গুরুত্ব না দিয়ে এভাবে চালিয়ে রেখেছেন। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখেন ডিপে রাখা মাছ মাংস সব বরফ ছেড়ে দিয়েছে। এখন মনে হয়েছে যে ফ্রিজটিতে সমস্যা হয়েছে, কাজ করানো উচিত। তো চলুন দেখি আসল সমস্যা চিহ্নিত করে সঠিক সমাধান দিতে পারি কিনা। ফ্রিজটি আমরা ঘুরিয়ে নিয়েছি, কম্প্রেসারটি 1.1 এম্পিয়ার নিয়ে চলছে। কন্ডেন্সার সাইডেও হিট আছে কিন্তু কম মনে হচ্ছে, ফিল্টারটাও হালকা হিট আছে। প্রথম দেখা এটা গ্যাসের সমস্যা বলেই মনে হতে পারে, কিন্তু না, যেহেতু এটা নন ফ্রস্ট ফ্রিজ আরেকটি কারণে এমন হতে পারে। চলুন দেখি। ডিপের কাভারটা আগে খুলে নিব। কুলিং ফ্যানটা ঠিকঠাক ভাবেই চলছে। দেখুন ইভাপোরেটর বা কুলিং কয়েলে ওভার আইস হয়ে আছে। চেম্বারে অতিরিক্ত বরফ জমার কারণে কুলিংটা ধীরে ধীরে কমে গিয়েছিল। অতিরিক্ত আইস আসার কারণ হচ্ছে কোন ত্রুটির কারণে চেম্বারের নিচে থাকা হিটার চালু হয়ে চেম্বারের আইসগুলি গলাচ্ছে না। হিটারটি নির্দিষ্ট একটা সময় পর চালু না হওয়ার কারণেই এভাবে অতিরিক্ত বরফ জমে আছে চেম্বারে। এখন প্রশ্ন হচ্ছে কোন পাশটিতে সমস্যা আর এটা কিভাবেই বা আমরা বুঝবো। যেহেতু এটা টাইমার কন্ট্রোল ফ্রিজ, এটার মধ্যে হিটার কন্ট্রোল করার জন্য টাইমার, বায়োমেটাল, সহজ ভাষায় আমরা অনেকে যেটাকে কুলিং ওভারলোড নামে চিনে থাকি, আরো আছে ফিউজ এবং হিটার খারাপ হওয়ার কারণে এমন হতে পারে। টাইমার বক্সটি আমরা খুলে নিয়েছি, একটু খেয়াল করে দেখেন টাইমারের যে 1 নম্বর পিনের নিউট্রাল লাইনটা আছে এটা কেটে আছে। সম্ভবত ইঁদুর মহাশয় ইঞ্জিনিয়ারিংটা করেছে। ক্লিপটা গোড়া থেকে এমন ভাবে কেটেছে যে জোড়া দেওয়া সম্ভব না। আমাদের ব্যাগে এসি টার্মিনালের একটি ক্লিপ আছে, জিনিস একই, শুধু তারটা একটু মোটা, এটাই লাগিয়ে নিব। নতুন ভাইদের শেখানোর স্বার্থে চলুন দেখি একটা নন ফ্রস্ট ফ্রিজে যে কোনো সমস্যা হলে কিভাবে আমরা সহজে খুঁজে বের করতে পারি। খেয়াল করে দেখুন টাইমারটা কিন্তু ঘুরছে, বর্তমানে কম্প্রেসারও চলছে। টাইমারের মোট 4টি পিন রয়েছে। 3 নম্বর পিনটি হচ্ছে আমাদের টাইমারের মেন লাইন, যেটা থার্মোস্টার হয়ে সরাসরি টাইমারে কানেকশন হয়েছে। দেখুন এখানে কারেন্ট শো করছে। 4 নম্বর পিন হচ্ছে আমাদের কম্প্রেসারের লাইন। যেহেতু এখন টাইমার থেকে কম্প্রেসারের লাইন দিয়ে রেখেছে তাই এটাতেও কারেন্ট দেখাচ্ছে। এরপরে হচ্ছে 2 নম্বর পিন, এটা হচ্ছে চেম্বারের নিচে থাকে হিটারের লাইন বের হয়েছে। যেহেতু এখন টাইমারটি কম্প্রেসারের লাইন দিয়ে রেখেছে তাই 2 নম্বর পিনে কোনো লাইন শো করছে না। এই পিনটা হচ্ছে 1 নম্বর পিন, এটা হচ্ছে টাইমারের নিউট্রাল লাইন। নন ফ্রস্ট ফ্রিজগুলিতে ওয়ারিং এর আসল রহস্যটাই লুকিয়ে থাকে কিন্তু টাইমারের নিউট্রালে। একটা টাইমার 2 ধরনের টাইমিং এ কাজ করে থাকে। একটা হচ্ছে অন টাইমিং, যেটা টাইমারের মডেল ভিন্নতায় 6 থেকে 8 ঘন্টা ও ভিন্ন ভিন্ন টাইমও হতে পারে। আরেকটি হচ্ছে অফ টাইমিং, যেটা সাধারণত 10 থেকে 15 মিনিট হয়ে থাকে। এখন আমরা টাইমারটি হাত দিয়ে ঘুরিয়ে টাইমারে ফেলে দেখব কি ঘটে। আমরা যে পিনটা টেস্টার দিয়ে ঘুরাচ্ছি, এই পিনটা এক পেজ ঘুরে আসতে টাইমারের মডেল ভিন্নতায় 6 থেকে 8 ঘন্টা সময় লাগে। ম্যানুয়ালি ভাবে আমরা হাত দিয়ে ঘুরিয়ে টাইমারে ফেলেছি। কম্প্রেসারটি কিন্তু বন্ধ হয়ে গেছে, টাইমারটাও কিন্তু ঘুরছে। এখন দেখেন যে লাইনটা আমাদের এত সময় 4 নম্বর পিনে ছিল, অর্থাৎ কম্প্রেসারের লাইন দিয়ে রেখেছিল, সেটাই এখন 2 নম্বর পিনে চলে এসেছে, অর্থাৎ হিটারে লাইন দিয়েছে। কিন্তু হিটারটি কিন্তু চালু হয়নি, কোনো এম্পিয়ার নিচ্ছে না। চলুন ভিতরটা একটু দেখি। টাইমার থেকে লাইন দেওয়ার পরে হিটার একমাত্র তখনই চালু হবে যখন কুলিং ওভারলোড ঠান্ডাতে থাকবে। না হলে টাইমার থেকে হিটারে লাইন দেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের মধ্যে আবারও কম্প্রেসারকে চালু করে দিব। আমরা ফ্রিজটির কাজ করছি আজকে শুক্রবার, জুম্মার দিন। জুম্মার নামাজের সময় হওয়ার কারণে জুম্মার আগে আমরা ফ্রিজটি বন্ধ করে রেখে গিয়েছিলাম, যার কারণে কুলিং ওভারলোডের ঠান্ডা কেটে নরমাল হয়ে গিয়েছে। আমরা কুলিং ওভারলোডটির জয়েন্ট থেকে তার দুটি কেটে নিব। মনে করব যে কুলিং ওভারলোডটি ঠান্ডায় আছে এবং হিটারে লাইন দিয়ে রেখেছে। দুই তার একসাথে শর্ট করে নিয়েছি। এখন পাওয়ারটি দিয়ে দেখব। এখন যদি আমরা টাইমারটি খেয়াল করি, দেখুন টাইমারটি কিন্তু ঘুরছে না, বন্ধ হয়ে আছে। এম্পিয়ার মিটারে খেয়াল করে দেখেন 3-4 এম্পিয়ার নিয়ে হিটারটি কিন্তু চালু হয়ে গিয়েছে, অর্থাৎ আমাদের হিটার, ফিউজ এগুলি সবই ভালো আছে, খারাপ হলে চলতো না। এখন যদি আমরা টাইমারের নিউট্রালে মানে 1 নম্বর পিনে টেস্টার ধরি, দেখেন এখানে লাইন শো করছে, নিউট্রাল কিন্তু নেই। নিউট্রাল না থাকার কারণে টাইমারটি কিন্তু ঘুরছে না। এখন যদি আমরা কুলিং ওভারলোডের যে তার দুটি আমরা শর্ট করেছিলাম, এই দুটি আলাদা করে দিই, অর্থাৎ ধরি হিটার চালু হওয়ার কারণে ভিতরে সব বরফ গলে গিয়েছে। কুলিং ওভারলোডের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কুলিং ওভারলোড থেকে ভিতরের লাইনটি আলাদা হয়ে গিয়েছে, হিটারটি বন্ধ করে দিয়েছে। কুলিং ওভারলোডটি হিটার বন্ধ করার পরে টাইমারের 1 নম্বর পিনে আবারও দেখেন নিউট্রাল চলে এসেছে। এখন দেখুন টাইমারটা আবারও কিন্তু ঘুরতে শুরু করেছে। এখন এই অবস্থায় যদি আমরা টাইমারটা রেখে দিই, যদি টাইমারটা ভালো থাকে, ঘড়ি ধরো 10 থেকে 15 মিনিটের মধ্যেই আবারও কম্প্রেসারের লাইন দিয়ে দিবে। এখন আমরা কি বুঝতে পারলাম, টাইমারটা যখন দীর্ঘ সময় পরে এক পেজ ঘুরে এসে হিটারে লাইন দেয়, তখন যদি ভিতরে ঠান্ডা
ঠান্ডা থাকে এবং কুলিং ওভারলোড ভালো থাকে, তাহলে হিটার যতক্ষণ চলবে আমাদের টাইমার ততক্ষণই বন্ধ থাকবে, কারণ টাইমারের নিউট্রালটা তখন থাকবে না, সেখানে ফেজ চলে আসবে। আবার যখন সব বরফ গলে যাওয়ার পর কুলিং ওভারলোড হিটারের লাইন ছেড়ে দিবে, তখন আবার টাইমারের নিউট্রালটি ফিরে যাবে এবং টাইমার ঘুরতে ঘুরতে 10 থেকে 15 মিনিটের মধ্যে কম্প্রেসারটিকে আবার চালু করে দিবে। এখন প্রশ্ন হচ্ছে টাইমারের নিউট্রাল কিভাবে হিটার চালু হলে চলে যায়। এর কারণ হচ্ছে আমাদের হিটারের একপাশে কিন্তু নিউট্রাল লাইন ডাইরেক্ট ঢুকে। হিটারের মধ্যে দেখবেন স্প্রিং এর মতো এক ধরনের তার ব্যবহার করা হয়, যেটা ফেজ এবং নিউট্রাল পেলে লাল হয়ে গরম হিট তৈরি করে। টাইমারের জন্য নিউট্রালটা নেওয়া হয় হিটারের যে পাশ দিয়ে নিউট্রাল ঢুকেছে ঠিক তার অপর পাশ থেকে, যেখানে ফেজ লাইন দিলে হিটার চালু হবে এবং গরম হবে। নর্মাল ভাবে যখন ফ্রিজটি চলে, নিউট্রাল কিন্তু হিটারের মধ্যে দিয়ে স্প্রিং এর মতো যে তার ফিলামেন্ট তার মধ্যে দিয়েই টাইমার পর্যন্ত আসে। নির্দিষ্ট একটা সময় পর যখন টাইমার থেকে হিটারের লাইন দেয়, কুলিং ওভারলোড ঠান্ডা অবস্থায় থাকলে যেখান থেকে টাইমারের নিউট্রালটা যায় সেখানে ফেজ লাইন চলে আসে এবং হিটারটি চালু হয়ে যায় এবং টাইমারের নিউট্রালের জায়গায় ফেজ চলে আসে, ফলে টাইমার বন্ধ হয়ে যায় আর ঘুরে না। আবার বরফ গলা শেষ হলে কুলিং ওভারলোড লাইন ছেড়ে দিলে টাইমারের নিউট্রালটা আবার পায়, টাইমারটা আবার ঘুরতে শুরু করে। সহজভাবে বললে টাইমারের নিউট্রাল হিটার সিরিজ হয়ে টাইমার পর্যন্ত আসে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি একটা নন ফ্রস্ট ফ্রিজ মূলত কিভাবে কাজ করে। এই ফ্রিজটিতে কিন্তু শুধু ইঁদুরে তার কাটার জন্যই সমস্যাটি হয়েছিল। সকলকে বোঝানোর স্বার্থে আমি এই কাজগুলো দেখালাম। ভিতরে সব বরফ হালকা গরম পানি দিয়ে গলিয়ে নিয়েছি, এখন কাভারগুলি লাগিয়ে দিব। আলহামদুলিল্লাহ ফ্রিজটি আমরা চালু করে নিয়েছি। কুলিংও আসতেছে হালকা হালকা, কিছু সময় চললে পুরোপুরি ঠান্ডা চলে আসবে। আজকের কাজটি আমাদের এখানেই শেষ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।